সুমনের গল্প থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় গল্প পুঁইমাচা। সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতের সকালে নারিকেলের তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি সংলগ্ন তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখিতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড়টুকু টানিয়া লইলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি একটু অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল রে? তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। তারপর অত্যন্ত শান্তস্বরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত স্বরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশে স্থিরভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার, কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্তস্বরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামো করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, নাকি খোঁজ রাখো না? এত বড় মেজার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে বলতে পারো? গায়ে কি গুজব রটছে জানো? সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করে গে চৌধুরীদের বাড়ি? কেবল বাগদি তুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেরকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন। অন্নপূর্ণা পূর্ববৎসরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমায় এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসর্গী করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ ডাকবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে? সবাই এক ঘরে করেছেন, বাকি আছেন কালীময় ঠাকুর। ও! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে এ এমন কঠিন কি? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছর, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের কি চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেওয়ার গা, না কিছু। আমি কি যাব পাত্তর ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার স্বর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা না বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থমকাইয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোত্থেকে আনলি? এ যে 14-15 বছরের একটি মেয়ে আর 2টি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরজনের হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলি কৃষ্ণ ও অগোছালো।
বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর টাগর ও শান্ত। সরু কাঁচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নাম বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনের দরুন 2টি পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না গো পিসি, আমার বাবা কি তোমার 2টি পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো? ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল, নিয়ে যা। কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা, কি অমৃতই তোমাকে তারা দিয়েছেন। পাকা পুইডাটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরে ফেলে দিতে হতো। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে। তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলেছি না তোমায় বাড়ির বাইরে পা দিও না। লজ্জা করে না না এপাড়া ওপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি ওসব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, জাতরাধি, ও আপদগুলোকে টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায় তো। ফের যদি বাড়ির পার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত। বোঝা মাটিতে পড়িয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি আঁকড়াইয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে এত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মায়ের মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার এত নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁইশাক ভিক্ষা করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ায়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাতে আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আদর করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠান ও খিড়কির দোরের আশেপাশে যে কটা ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়িয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছায়ের গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। 2-1 বার এদিক ওদিক ঘুরিয়ে আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের আর 1 টুকরাও তাহার পাতে অবশিষ্ট নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের পাতায় গোঁজা ডাল হইতে
শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুর্জে স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করিয়া কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তার কি স্বভাব! রামও বলো, 6-7 পুরুষের ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি তো 13 বছরের। সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50 হোক, তাতে আমাদের দরকার নেই। তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো তোমার একরকম উচ্চজ্ঞী করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি, এই তো। তা সমাজে বসে এসব কাজগুলো তুমি করবে, আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজে বামুনদের যদি জাত মারতে ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলে সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলুম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে বুঝি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলেম নাকি এবার কুঁড়ির জমিতে 4টি আমন ধান করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ে অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে, মণিগঞ্জের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের বন্দোবস্ত মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাহারা কেহ কেহ বলিল যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিন পর্যন্ত সুদ বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান, পাত্রটি নাকি কয়েক মাস পূর্বে নিজ গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এইরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠানের বাতাপি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিতেছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি যেন কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগিরি গিয়ে শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনর্বার একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রচণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। অতঃপর পিতা পুত্রীতে সন্তর্পণে সুমুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে সিঁধ দিবার উদ্দেশ্যে চলিতেছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন, মুখুর্জে বাড়ির ছোট খুকি দুগ্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বল মা ছোঁবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাঁট, রংচিতা, বনচালতা গাছের ঘন বন।
শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটি ল্যাজছোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডাল উড়িয়া যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। বনের মধ্যে এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরই হঠাৎ সে শব্দ বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতেই পুনরায় বনের মধ্যে খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেদিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার মহেশ চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে একদিন তোমার পায়ের ধুলো পড়ত, তো আজকাল তো তোমরা আর আসোই না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার মনের মধ্যে কিসব খুব খুব শব্দ, তখনই আমি বুঝেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করো, ডাকাতি করো, যা ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কি জন্যে? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকিবার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা জুগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়িতে ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুটির দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, একবার এদিকে আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মায়ের নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজন মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া আবার ভূপাতিত মেটে আলুটির দিকে চাহিল, পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের দিকেও চাহিয়া লইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া স্বরে বলিলেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকেই চাহিয়াছিল। উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আস্ত চেলাকাঠ ভেঙে তবে ছাড়ব। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমুত্ত মেয়ে, বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে,
সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলো নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খালি জমিতে কতকগুলি পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূতস্বরূপ বর্তমানে কেবলমাত্র একটি শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুকনো কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তাঁর বড় মেয়ের মস্তিষ্কের মধ্যেই অবস্থিতি করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাঁটা চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুর্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায় হরি বলিলেন, হ্যাঁ খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি কি শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখ ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে ঝালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটি ছোট্ট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটি কলাপাতা পাড়িয়া 1 মালা নারকেল কুড়িতেছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরিয়া ফেরে। তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দা গোলা মাখা শেষ হইতে অন্নপূর্ণা উনানে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট্ট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের 5টি আঙুল দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজো মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা তাড়াতাড়ি কাপড়ে মুছিয়া লইয়া মায়ের সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারকোল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকোলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা
যাহাতে ফুটা নাই সেইখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজো মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এ বেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলায় ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ও বেলায় তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এসব হয়েছে। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো বেশ লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা ভারী পিঠে করে কিনা? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলো ওদের বাড়িতে, দেখতে গেলুম, তাই খুঁড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! মায়ের পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরের উক্তি শেষ করিয়া খেন্তি মায়ের চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকোল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওদিকে যা। খেন্তি নারকোলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পর অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোপুত হইল না, তাহা তাহার মুখ দেখিয়াই বোঝা গেল। পুটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব। খান কয়েক খাইবার পরই মেজো মেয়ে পুটি খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরো কয়েকখানি দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেরিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রের বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবু প্রথমে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহরাঞ্চলে বাড়ি, সিলেট চুন ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলে নাকি না। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকি তলায়
বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জলভরা ডাগর চোখের উপরে একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি স্বরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছেড়ে একটুখানি। 1 বৎসরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওই রকমই হবে দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটার হয়েছিল কি? সহায় হরি হুঁকাটায় 5-6টা টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপারটা কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হয় না। মেয়ের নানান নিন্দে ওঠালে। ছোট লোকের মেয়ের মতন চাল, হাবাতে ঘরের মতন খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পর বিষ্ণু সরকার বলিলেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সাথে কুটুম্বিতা করলেই এরকম হয়। যেমন মেয়ে তেমন বাপ। পৌষ মাসের দিনে মেয়েকে দেখতে এলো শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেয়েছে। আজ না হয় আমি। প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন।
তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না দিলে একটা সংবাদ না কিছু, তারা আমাকে সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমন চামার গহনাগুলো অসুস্থ অবস্থাতেই গা থেকে খুলে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরা বলা বলি করিতেছে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরুচাকলি পিঠার জন্য গোলা তৈয়ারি করিতেছেন। পুঁটি ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, এত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে বসো না, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেল। খোলা আগুনে চাপাইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠা আঁচে পিঠা টোপরের মতো ফুলিয়া উঠিল। পুঁটি বলিল, মা দাও, প্রথম পিঠাখানা কানাচে সাঁড়া ষষ্ঠীকে ফেলিয়া দিয়া আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জোছনা উঠিয়াছে। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকচু লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জোছনা আটকাইয়া রহিয়াছে। পুঁটি ও রাধি খিড়কির দোর খুলিতেই একটি শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুঁটি পিঠাখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তারপর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দোরের মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাত তখন খুব বেশি। জোছনার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটি কাঠঠোকরা পাখি ঠক ঠক শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলা পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিক নির্বাক হইয়া বসিয়া রহিল। তারপর তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনি আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডালগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুপুষ্ট নধর প্রবর্তমান জীবনের লাবণ্যে ভরপুর। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা। আমাদের উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং এরকমই ভালো ভালো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন।